পারস্য উপসাগরের শান্ত নীল জলরাশির নিচে এই মুহূর্তে কি লুকিয়ে আছে তা জানলে যে কেউ শিউরে উঠবে। ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এক প্রতিবেদন বিশ্বকে জানিয়ে দিয়েছে যে মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংস করার জন্য ইরান এখন বিস্ফোরকবাহী প্রশিক্ষিত ডলফিন ব্যবহারের পরিকল্পনা করছে। শুনতে যতই অবাস্তব মনে হোক, দীর্ঘস্থায়ী অর্থনৈতিক অবরোধে জর্জরিত তেহরান এখন এতটাই মরিয়া যে স্নায়ু যুদ্ধকালীন এই বিচিত্র কিন্তু মারাত্মক সামরিক কৌশল পুনর্জীবিত করার কথা ভাবছে। হরমুজ প্রণালীতে চলমান চরম উত্তেজনার মধ্যে এই খবর বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও বিপজ্জনক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। কিন্তু কিভাবে সম্ভব এই অকল্পনীয় ঘটনা? কিভাবে সাগরের সবচেয়ে বুদ্ধিমান ও নিরীহ প্রাণী পরিণত হল যুদ্ধের মরণাশ্রয়? এই রহস্যের উৎস খুঁজতে গেলে পিছিয়ে যেতে হবে প্রায় ২.৫ দশক আগে। ২০০০ সালে ইউক্রেনের কাছ থেকে অত্যন্ত গোপনীয়তার সাথে ইরান কিনে নিয়েছিল একটি সোভিয়েত সামরিক কর্মসূচি। সেই সময়কালে শীতল যুদ্ধের তুঙ্গ পর্বে মস্কো এবং ওয়াশিংটন যখন পরস্পরের বিরুদ্ধে নানা ধরনের অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত ছিল, তখন সোভিয়েত সামরিক গবেষকরা এই অভিনব পরিকল্পনা হাতে নিয়েছিল। তারা ভাবল, যদি সমুদ্রের সবচেয়ে বুদ্ধিমান স্তন্যপায়ী প্রাণী ডলফিনকে সামরিক কাজে ব্যবহার করা যায়, তাহলে সাগরের তলদেশে তারা অপ্রতিরোধ্য হয়ে উঠবে। কৃষ্ণ সাগরের উপকূলে নির্জন এক সামরিক ঘাঁটিতে শুরু হয়েছিল এই গোপন প্রকল্প। সোভিয়েত বিজ্ঞানীরা আবিষ্কার করলেন যে ডলফিনের প্রাকৃতিক ইকোলোকেশন সিস্টেম যে কোনো মানবসৃষ্ট সোনার প্রযুক্তির চেয়ে অনেক বেশি উন্নত এবং সূক্ষ্ম। শব্দ তরঙ্গ ব্যবহার করে এই প্রাণীরা পানির নিচে লুকিয়ে থাকা যে কোনো বস্তু, মানুষ বা অস্বাভাবিকতা শনাক্ত করতে পারে অবিশ্বাস্য নিখুঁততার সাথে। এই প্রাকৃতিক দক্ষতাকে কাজে লাগিয়ে তারা ডলফিনদের প্রশিক্ষণ দিতে শুরু করল শত্রুর উপরই খুঁজে বের করতে, সাবমারিন চিহ্নিত করতে এবং এমনকি সরাসরি আক্রমণ চালাতে। কয়েক দশক ধরে চলা এই গোপন কর্মসূচি ছিল সোভিয়েত নৌবাহিনীর অন্যতম সংবেদনশীল প্রকল্প। কিন্তু ১৯৯১ সালে সোভিয়েত সাম্রাজ্যের ভাঙন এই কর্মসূচির ভাগ্যও পাল্টে দিল। নবগঠিত ইউক্রেন রাষ্ট্র উত্তরাধিকারের সূত্রে পেয়ে গেল সোভিয়েত পলের সে বিখ্যাত প্রশিক্ষণ কেন্দ্র এবং প্রশিক্ষিত ডলফিনগুলো। কিন্তু গভীর আর্থিক সংকটে জর্জরিত কিয়েভ সরকারের পক্ষে এই বিশেষায়িত প্রাণীদের রক্ষণাবেক্ষণ করা সম্ভব ছিল না। প্রতিটি ডলফিনের জন্য দরকার ছিল বিশেষ খাদ্য, চিকিৎসা এবং প্রশিক্ষকদের বেতন, যা অত্যন্ত ব্যয়বহুল। প্রায় ১ দশক চেষ্টার পর অবশেষে ইউক্রেন একটি গোপন সিদ্ধান্ত নিল, যার প্রভাব আজ পর্যন্ত অনুভূত হচ্ছে। তারা পুরো ডলফিন কর্মসূচি, সব সরঞ্জাম এবং অভিজ্ঞ সোভিয়েত প্রশিক্ষক সহ সব কিছু বিক্রি করে দিল ইরানের কাছে। এই লেনদেন যতটা সম্ভব গোপনে সম্পন্ন হলেও পশ্চিমা গোয়েন্দারা কিছু আভাস পেয়েছিল, কিন্তু তখন কেউ গুরুত্ব দেয়নি, কারণ সবাই ভেবেছিল ইরান হয়তো এগুলো পর্যটন বা সামুদ্রিক গবেষণার কাজে ব্যবহার করবে। বাস্তবে ঘটল সম্পূর্ণ উল্টো। রেভলিউশনারি গার্ড কর্পস এই ডলফিনদের নিয়ে গেল পারস্য উপসাগরের এক অজ্ঞাত সামরিক স্থাপনায়। সেখানে সোভিয়েত প্রশিক্ষকদের তত্ত্বাবধানে আবার শুরু হলো নিবিড় যুদ্ধ প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের ধাপগুলো ছিল বহুতরীয় এবং আতঙ্কজনক। প্রথম পর্যায়ে ডলফিনদের শেখানো হতো কিভাবে তাদের স্বাভাবিক ইকোলোকেশন ক্ষমতা ব্যবহার করে পানির নিচে মানুষ বা অস্বাভাবিকতা শনাক্ত করতে হবে। দ্বিতীয় পর্যায়ে তাদের প্রশিক্ষণ দেয়া হতো শত্রু ডুবুরিদের আক্রমণ করতে। পিঠে বিশেষভাবে তৈরি করা হারপুন বা বিষাক্ত গ্যাস ইনজেকশন যন্ত্র বেঁধে তাদের শেখানো হতো কিভাবে নীরব শত্রুকে নিষ্ক্রিয় করতে হয়। তবে সবচেয়ে ভয়ঙ্কর এবং নৃশংস ছিল তৃতীয় পর্যায়, যেখানে ডলফিনদের তৈরি করা হতো আত্মঘাতী মিশনের জন্য। তাদের গায়ে শক্তিশালী বিস্ফোরক বেঁধে দেয়া হতো এবং শেখানো হতো কিভাবে শত্রু জাহাজের হুলে গিয়ে সংঘর্ষ ঘটাতে হয়। বিস্ফোরণের সাথে সাথে ডলফিন সহ বিশাল যুদ্ধজাহাজ ধ্বংস হয়ে যেত। এখন প্রশ্ন আসে যে ইরান হঠাৎ করেই এই পুরনো প্রকল্প আবার সক্রিয় করার কথা ভাবছে কেন? এর পেছনে রয়েছে তীব্র অর্থনৈতিক চাপ। দীর্ঘমেয়াদী মার্কিন অবরোধ ইরানের অর্থনীতিকে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তেল রপ্তানি, যা দেশটির প্রধান আয়ের উৎস ছিল, তা এখন নামমাত্র। প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল রপ্তানিকারী দেশটি এখন গোপনে মাত্র কয়েক হাজার ব্যারেল চোরাপথে বিক্রি করতে পারলে ভাগ্যবান মনে করে। তেহরানের রাস্তায় দীর্ঘ খাদ্যের লাইন, বন্ধ হয়ে যাওয়া কারখানা এবং ক্রমবর্ধমান জনরোষ সরকারকে মরিয়া করে তুলেছে। এই পরিস্থিতি ইরানি নেতৃত্বের মধ্যে গভীর বিভাজন সৃষ্টি করেছে। একদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং তার মধ্যপন্থী সমর্থকরা
যারা বিশ্বাস করেন কূটনৈতিক সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব, তারা ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনায় বসতে চান এবং এমন একটি চুক্তি করতে চান যা অবরোধ তুলে নেবে এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করবে। অন্যদিকে সাইদ জালির মতো কট্টরপন্থীরা যারা মনে করেন এই অর্থনৈতিক অবরোধ আসলে যুদ্ধেরই একটি রূপ, তাদের যুক্তি হলো যেহেতু আমেরিকা ইতিমধ্যেই অর্থনৈতিক অস্ত্র দিয়ে যুদ্ধ শুরু করেছে, তাহলে ইরানেরও উচিত সামরিক পদক্ষেপ নেওয়া। তাদের কৌশল সরল কিন্তু অত্যন্ত বিপজ্জনক। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়ে বিশ্ব অর্থনীতিতে এমন একটি ধাক্কা দেয়া যাতে আন্তর্জাতিক চাপে আমেরিকা বাধ্য হয় অবরোধ প্রত্যাহার করতে। হরমুজ প্রণালীর গুরুত্ব বোঝার জন্য কিছু পরিসংখ্যান জানা দরকার। মাত্র ২১ মাইল চওড়া এই জলপথ দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় ২০% তেল এবং বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন হয়। সৌদি আরব, কুয়েত, ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মতো প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো তাদের পণ্য বিশ্ববাজারে পৌঁছানোর জন্য এই প্রণালীর উপর সম্পূর্ণ নির্ভরশীল। গত ফেব্রুয়ারি থেকে উত্তেজনা বৃদ্ধির পর থেকে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে, কারণ জাহাজ মালিকরা তাদের বিলিয়ন ডলারের সম্পদ ঝুঁকিতে ফেলতে চাইছে না। ইরানের হুমকি শুধু ডলফিন ব্যবহারে সীমাবদ্ধ নয়। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী তারা সমুদ্রপথে মাইন স্থাপনের পরিকল্পনা করছে। আরেকটি ভয়ঙ্কর সম্ভাবনা হল সমুদ্র তলদেশ দিয়ে যাওয়া আন্তর্জাতিক ইন্টারনেট এবং টেলিযোগাযোগ কেবল কেটে দেয়া। আধুনিক বিশ্বের পুরো যোগাযোগ এবং আর্থিক ব্যবস্থা এই কেবলের মাধ্যমেই পরিচালিত হয়। প্রতি সেকেন্ডে ট্রিলিয়ন ডলারের লেনদেন, ব্যাংকিং সিস্টেম এবং বৈশ্বিক যোগাযোগ এই কেবলের মাধ্যমেই পরিচালিত হয়। যদি এগুলো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বিশ্ব অর্থনীতি যে মহাবিপর্যয়ের মুখে পড়বে তা কল্পনা করাও কঠিন। আমেরিকাও অবশ্য নিষ্ক্রিয় বসেনি। পেন্টাগন এই সম্ভাব্য হুমকি সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং পাল্টা প্রস্তুতি নিচ্ছে। মার্কিন নৌবাহিনীরও রয়েছে নিজস্ব মারিন ম্যামল প্রোগ্রাম, যেখানে ডলফিন এবং সিল প্রশিক্ষিত করা হয়। তবে আমেরিকান ডলফিনদের প্রশিক্ষণ দেওয়া হয় আত্মরক্ষামূলক কাজের জন্য, যেমন মাইন শনাক্তকরণ এবং নিরাপত্তা পেট্রোলিং। হরমুজ প্রণালীতে ইতিমধ্যে আমেরিকান ডলফিন মোতায়েন করা হয়েছে ইরানি ডলফিন ও ডুবুরিদের বিরুদ্ধে মোকাবেলার জন্য। এছাড়াও আধুনিক আন্ডারওয়াটার ড্রোন মোতায়েন করা হয়েছে, যা ২৪ ঘন্টা সমুদ্রতল স্ক্যান করে। বিশেষায়িত মাইন সুইপিং জাহাজ এবং হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে সতর্ক অবস্থায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে মাইন স্থাপনের চেষ্টারত যে কোনো ইরানি নৌযান তাৎক্ষণিকভাবে ধ্বংস করতে হবে। তবে সামরিক বিশ্লেষকরা সতর্ক করছেন যে অপ্রচলিত আক্রমণ পদ্ধতির বিরুদ্ধে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা সবসময় কার্যকর হয় না। জীবন্ত প্রাণী যারা স্বাভাবিক সামুদ্রিক পরিবেশের অংশ, তাদের শনাক্ত করা এবং থামানো অত্যন্ত জটিল কাজ। ডলফিনের প্রাকৃতিক চলাচল এবং আচরণের সাথে প্রশিক্ষিত ডলফিনের পার্থক্য করা প্রায় অসম্ভব যতক্ষণ না তারা আক্রমণ করে। এই উত্তেজনার অর্থনৈতিক প্রভাব ইতিমধ্যেই অনুভূত হচ্ছে। আন্তর্জাতিক তেলের দাম গত কয়েক মাসে প্রায় ৩০% বৃদ্ধি পেয়েছে। শিপিং কোম্পানিগুলো হরমুজ প্রণালী এড়িয়ে দীর্ঘ এবং ব্যয়বহুল বিকল্প পথ ব্যবহার করছে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ পল ক্রুগম্যান সতর্ক করেছেন যে এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতি মন্দায় পড়তে পারে। জ্বালানি মূল্যের বৃদ্ধির প্রভাব পড়ে সবকিছুতে, পরিবহন থেকে শুরু করে উৎপাদন এবং শেষ পর্যন্ত দৈনন্দিন ভোক্তা পণ্যের দামে। কূটনৈতিক সমাধানের সম্ভাবনা একেবারে শূন্য নয়। ইরান জানিয়েছে যে যদি সম্পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এবং সব ধরনের অবরোধ তুলে নেওয়া হয়, তাহলে তারা আক্রমণাত্মক পদক্ষেপ থেকে বিরত থাকবে। কিন্তু ট্রাম্প প্রশাসন পারমাণবিক চুক্তির বিষয়ে অনমনীয় অবস্থানে রয়েছে। এই অচল অবস্থায় উভয় পক্ষই একে অপরের দিকে তাকিয়ে আছে। হরমুজ প্রণালীর উত্তপ্ত জলে যুদ্ধ জাহাজ টহল দিচ্ছে, আর নিচে গভীর অন্ধকারে হয়তো প্রশিক্ষিত ডলফিন অপেক্ষা করছে নির্দেশের জন্য। একটি মাত্র ভুল পদক্ষেপই যথেষ্ট পুরো অঞ্চলকে এক ভয়াবহ যুদ্ধের আগুনে জ্বালিয়ে দেওয়ার জন্য।